বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সফল মাছ চাষি হতে চান, যদি আপনি মাছ চাষে একটি লাভজনক মাছ চাষ আপনি করতে চান, তাহলে শুধু মাছ ছাড়া এবং খাদ্য দেয়া এটাই কিন্তু মাছ চাষ না। আমরা অধিকাংশ চাষিরাই শুধু মাছ ছেড়ে বস্তার খাবার এনে পুকুরে ঢেলে দেই। অধিকাংশ চাষিরাই কিন্তু আমরা এখানে অনেক সময় লস করে বেশি কিংবা খুব সামান্য কিছু প্রফিট আমরা গেইন করে থাকি। একজন মাছ চাষি মাছ চাষ করতে যেয়ে গুরুত্বপূর্ণ 5টি বিষয় রয়েছে। এই 5টি বিষয়ের উপরে যদি একজন মাছ চাষি মনোনিবেশ করে, যদি 5টা বিষয় সম্পর্কে তার ন্যূনতম ধারণাটা থাকে, তাহলে সে কখনোই মাছ চাষে লস করবে না। সে সফলভাবে একটা লাভজনক মাছ চাষ করা সম্ভব। কারণ আমরা অন্তত এটুকু জানি যে মাছ চাষে কখনোই লস হয় না, যদি একটু সতর্কতার সাথে মাছ চাষটা করা যায়। তো আমি আজকে এই 5টি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, যে 5টি বিষয় সম্পর্কে একজন চাষিকে অবশ্যই জানতে হবে যদি আপনি লাভজনকভাবে, আপনি সফলভাবে আপনি মাছ চাষ করতে চান। তো সে 5টি বিষয়কে আমি সাজিয়েছি। নাম্বার 1, মজবুত হাড় গঠন। নাম্বার 2, দেহের কোষ মজবুতীকরণ। নাম্বার 3, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। নাম্বার 4, পুকুরের মাটি প্রস্তুত। আমি এটা 4 নম্বরে রেখেছি, শেষের দিকে রেখেছি এটা, যদিও আমাদের মাটিটা প্রস্তুত করতে হয় আগে, কিন্তু আমি 4 নম্বরে রেখেছি। কেন রেখেছি সেটা আপনাদের সাথে আমি আলোচনা করব। 5 নম্বরে হলো পানির গুণগত মান ঠিক রাখা। এখন হয়তো বলবেন যে সবই তো জানি। হ্যাঁ, প্রত্যেক চাষি এই বিষয়টা জানে, কিন্তু আমরা মানি না। জানি কিন্তু মানি না। আমরা কি মানি? মাছ ছাড়বো, বস্তার প্লেট খাদ্য আনবো, কিংবা নিজে কিছু উপকরণ কিনে হাতে তৈরি খাদ্যটা তৈরি করব আর পুকুরে নিয়ে ঢেলে দিব। মাছ তো এমনি এমনিই হবে। মাছ কিন্তু এমনি এমনি হয় না। এখন এই যে মজবুত হাড় গঠন, এখানে আমি একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, যে আমরা মাছ চাষ করতে গেলে আমরা বিভিন্ন রকমের মেডিসিনের প্রয়োগ করি। এখানে আমরা বিভিন্ন রকম এনজাইম প্রয়োগ করি, ক্যালসিয়াম প্রয়োগ করি, ভিটামিনস, মিনারেলস, এগুলো আমরা প্রয়োগ করি, বিভিন্ন অ্যান্টিবায়োটিক আমরা প্রয়োগ করি, বিভিন্ন রকমের জীবাণুনাশক আমরা প্রয়োগ করি। এটা করে কখনোই কিন্তু আমরা মাছ, মাটি এবং পানি এর গুণগত মানটা আমরা কিন্তু কখনো বৃদ্ধি করতে পারি না। আমরা এটাকে আরো নষ্ট করি। কারণ একটা মাছ সাধারণভাবে, একদম নর্মাল ভাবে, সে সুস্থভাবে 18-20 বছর, 22 বছর সে বেঁচে থাকে, এবং একটা মাছের একদম স্বাভাবিক মাত্রার যে প্রজনন ক্ষমতাটা, সেটা প্রায় 10-12 বছর পর্যন্ত থাকে। এরপরও প্রজনন ক্ষমতাটা থাকে, কিন্তু 10-12 বছর পর্যন্ত সে একদম স্বতঃস্ফূর্ত ভাবে একটা একটি প্রজন্মকে সে উপহার দিতে পারে। একটা মাছ যখন ছোট থাকে, তখন সেই মাছটায় আমরা কেন বিভিন্ন রকম মেডিসিন আমরা সেখানে প্রয়োগ করব? আপনি স্বাভাবিকভাবে একজন মানুষকে দেখেন, এখন অ্যাকচুয়ালি আমাদের যে সন্তান যারা রয়েছে তারাও তো অনেকটা হাইব্রিড। তারাও হাইব্রিড, তারা খাদ্য খাদকও খায় হাইব্রিড, যা কিছু খায় সবই এরকম। তাতেও হয়তো 30-35 বছর বা 40 বছর, এর আগে নর্মালি হয়তো একটা গ্যাস্ট্রিকের ঔষধও তাকে খেতে হয় না। কিন্তু আপনাদের বা আমাদের যে বাবা, চাচা বা দাদারা রয়েছে, তারা সাধারণত কিন্তু 50-60 বছরের আগে এরা কোনদিন একটা বাতের বড়িও কোনদিন সেবন করেনি। এখনো দেখেন না, গ্রামের যারা সাধারণ কৃষক, যারা শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু 50, 60, 65 হয়ে যায়, তাদের কখনো কোনো মেডিসিন সেবন করতে হয় না। তাহলে আমার একটা মাছের পোনা যে 10 থেকে 12 বছর পর্যন্ত সে একটি প্রজন্মকে আমাদেরকে উপহার দিতে পারে, অর্থাৎ যখন তার
বৃদ্ধির সময়, তার দেহ গঠনের সময়, কারণ একটা বয়স পর্যন্ত সব প্রাণীরই বৃদ্ধি হয়, তারপর তার শরীরে বিভিন্ন রোগ আসে, বিভিন্ন ধরনের ক্ষয় তার শরীরে ধরে যায়। কিন্তু 10-12 বছর পর্যন্ত যখন তার বৃদ্ধির সময়টা খুব স্বতঃস্ফূর্তভাবে বৃদ্ধির সময়টা থাকে, অ্যাক্টিভলি তার বৃদ্ধির সময়টা থাকে, এই সময়টায় আমরা তার দেহ গঠনের দিকে আমরা ধ্যান না দিয়ে, আমরা তার পরিবেশের প্রতি নজর না দিয়ে আমরা নজর দেই কোথায়? মেডিসিনের উপরে। অর্থাৎ বিভিন্ন এই যে লোভের বশবর্তী হয়ে বিভিন্ন রকম বিজ্ঞাপন, বিভিন্ন রকমের মানুষের প্ররোচনায় আমরা আমাদের সম্পদকে রক্ষা করার জন্য আমরা একে আরো মেডিসিন প্রয়োগ করে আমরা ধ্বংস করি। কিন্তু এটা কিন্তু আমরা একদম ন্যাচারালি কিন্তু আমরা এটাকে আমরা ঠিক করতে পারি। শুধু একটু আমাদের সতর্ক দৃষ্টিটা রাখলেই এখানে হবে, আমাদের একটু বুঝলেই হবে। এজন্যই আমি নাম্বার 1-এ রেখেছি মজবুত হাড় গঠন। কারণ দেহে যদি মাংস ধরাতে হয় তাহলে মজবুত হাড় দরকার আছে। সে হাড়টা কি? মাছের কাঁটা। এই কাঁটাটাকে মজবুত করার জন্য কি দরকার? তার একমাত্র উপাদান হলো ক্যালসিয়াম, এবং সে ক্যালসিয়ামের সোর্স আমরা চুন থেকে পেয়ে থাকি। অবশ্যই সেটা পাথুরে চুন, কোনো প্যাকেটজাত ওই যে পাউডার চুনটা না। আমরা যদি পুকুর প্রস্তুতিতে পর্যাপ্ত চুন ব্যবহার করি, মাসিক বা অর্ধমাসিক পরিচর্যায় যদি আমরা পাথুরে চুন ভিজানোর 2-3 ঘন্টা পরে গরম গরম পুকুরে আমরা ব্যবহার করি, তাহলে আমরা কিন্তু সেখান থেকে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে পারি। অর্থাৎ এটার মাধ্যমে আমরা মাছের একটা মজবুত হাড় আমরা গঠন করতে পারি। দ্বিতীয় নাম্বার হচ্ছে দেহের কোষ গঠন। এই বিষয়টা কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। আপনার মাছের দেহের আমরা যখন কোষ গঠন করব, এই কোষটা গঠন করতে আমাদের দরকার হয় কিন্তু প্রোবায়োটিক। এখন আমরা অনেকেই কিন্তু প্রোবায়োটিক ব্যবহার, খুব সামান্য লোকেই আমরা চাষিরা প্রোবায়োটিক ব্যবহার করি। অধিকাংশই 90% চাষি কিন্তু পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করে না। সেটা হোক পানির প্রোবায়োটিক, হোক আপনার মাছের প্রোবায়োটিক। আমরা কিন্তু প্রোবায়োটিকটা আমরা অ্যাভেলেবেল কিন্তু আমরা ব্যবহার করি না, আর এটা ব্যবহার করতেও হয় না। কারণ প্রোবায়োটিকটা কিন্তু আমাদের খাদ্যের ভিতরেই কিন্তু রয়েছে। এখন সে প্রোবায়োটিকটা কি? প্রোবায়োটিকটা হলো প্রোটিন বা আমিষ। আমরা জানি যে প্রোটিন বা আমিষ হলো দেহের মাংসটা বৃদ্ধি করে। তা আমরা যদি হাতে তৈরি প্রোবায়োটিকটা কম দামে আমরা তৈরি করে ব্যবহার করি, আমার এই চ্যানেলে হাতে তৈরি প্রোবায়োটিকের উপর একটা ভিডিও দেয়া আছে, খুব সামান্য খরচে এই প্রোবায়োটিকটা তৈরি করা যায়। তা আমরা যদি এই প্রোবায়োটিকটা তৈরি করি তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। আর যদি সেটা না করি তাহলে আমরা কোন প্রজাতির মাছ চাষ করছি এবং তার আমিষ চাহিদাটা কত, আমরা কিন্তু কখনোই আমিষ মাছের চাহিদার চেয়ে বেশি প্রয়োগ করব না। কারণটা হলো যে মাছের বৃদ্ধির জন্য যে পরিমাণে প্রোটিন বা আমিষের প্রয়োজন, যদি তার চেয়ে বেশি আমিষ আমরা প্রয়োগ করি তাহলে সে আমিষটা কখনো মাছের ডাইজেস্ট হবে না। কিছুটা আমিষ তার মলের সাথে বের হয়ে গিয়ে আমাদের পুকুরের পরিবেশটাকে নষ্ট করবে। দ্বিতীয়ত, যখন তার চাহিদার চেয়ে আমিষের পরিমাণটা বেশি হবে তখন মাছের দেহের যে কোষগুলো, সেই কোষগুলো মজবুতভাবে গঠন হবে না, সেই কোষগুলো নরম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তখন সেখানে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এখানে আক্রমণ করবে, যার কারণে মাছের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সেখানে তৈরি হবে। অনেক সময় দেখা যায় যে মাছের বা লেজ বাঁকা হয়ে গেছে, মাছটা বাঁকা হয়ে গেছে। এটা কিন্তু প্রোটিনের ঘাটতির জন্য হয়, এবং প্রোটিন যখন বেশি হয় তখনও কিন্তু প্রবলেমটা হয়। এবং পুকুরে অ্যামোনিয়া প্রচুর পরিমাণে তৈরি হয় যখন যথেষ্ট পরিমাণে প্রোটিন আমাদের পুকুরে জমা হয়, অর্থাৎ খাদ্যের যে প্রোটিনটা সেটা যখন জমা হয়। এই জন্য আমরা যদি শুধুমাত্র মাছের আমিষ চাহিদা ওই প্রজাতির জন্য কতটুকু আছে, যদি সেটা আমরা নির্ধারণ করে ওই পরিমাণে প্রোটিনটা আমরা খাদ্যের সাথে দেই,
তাহলে আমাদের প্রোবায়োটিক নিয়ে আর আমাদের ভাবতে হবে না। অর্থাৎ যেই প্রোবায়োটিক দিলে পরে মাছের দেহের যে কোষগুলো, সেই কোষগুলো অ্যাক্টিভ হবে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মাছের দেহে মাংস বৃদ্ধির জন্য সে আরো বেশি কি বলে অ্যাক্টিভ হয়ে যাবে, স্বতঃস্ফূর্তভাবে সে অ্যাক্টিভ হয়ে যাবে। সেটা হলো প্রোটিন। এজন্য আমরা যদি প্রোবায়োটিক ব্যবহার করি তাহলে আমরা প্রোবায়োটিক ব্যবহার করতে পারি, নতুবা আমরা শুধু মাছের খাদ্যের চাহিদা এবং তার প্রোটিন পার্সেন্টেজ এটার দিকে আমাদের নজর দিলেই আমাদের আর প্রোবায়োটিকের দরকার হবে না। তাহলে আমরা মাছের দেহের যে কোষগুলো, সেই কোষগুলোকে আমরা তৈরি করতে পারবো। তৃতীয় ব্যাপারটা হলো মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। এই জন্যই তো আমরা মেডিসিনটা ব্যবহার করি। কিন্তু আমরা যদি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য, অর্থাৎ মাছের দেহের এই কোষে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে, এই ব্যাকটেরিয়াগুলো যখন আমরা বৃদ্ধি করতে পারবো, তখন যে খারাপ ব্যাকটেরিয়াগুলো বা ব্যাড ব্যাকটেরিয়া, এই গুড ব্যাকটেরিয়া আক্রমণ করে সেই ব্যাড ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে এবং মাছের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তো সাধারণত এই যে মানুষের ক্ষেত্রেও যখন ইয়ং যে বয়সটা, একদম বাচ্চা থেকে, শিশু থেকে যখন মানে কিশোরে যখন আসে, তো মাছের ক্ষেত্রে তো এরকম হয়, একদম রেণু থেকে সে শিশু বা রেণু, তারপরে শিশু, শিশু থেকে সে কিশোর, মানে আমরা যাকে ফিঙ্গারলিং সাইজটা বলি বা ধানি সাইজটা আমরা যখন বলি, তো এই সময়টা তো এমনিতেই তার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকে, কোনো মেডিসিন প্রয়োগ করতে হয় না। তো এই সময় থেকে যদি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক উপাদানগুলো যদি আমরা আমাদের হাতের কাছে যেটা পাওয়া যায়, আমি কিন্তু পিলেট খাদ্যের কথা বলছি না, আমি কিন্তু হাতে তৈরি খাদ্যের কথা বলছি। আমরা এই প্রোটিনের চাহিদা মেটানোর জন্য আমরা খাদ্যটা অবশ্যই হাতে তৈরি খাদ্যটা আমরা তৈরি করে সে দিব, কারণ আমরা সেখানে নিশ্চিত থাকতে পারবো যে আমি কি কি উপাদান দিলাম এবং আমার এই উপাদানে কোনটায় কত পার্সেন্ট প্রোটিন আছে এবং আমার টোটাল প্রোটিন পার্সেন্টেজটা কত, আমি একদম 100% শিওর হয়ে মাকে খাদ্যটা আমি দিলাম। আর পিলেট খাদ্য তো আপনি কখনোই কনফার্ম হতে পারবেন না যে এতে কত পার্সেন্ট প্রোটিন আছে। এখন এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা যদি খাদ্যের সাথে একটু লবণ মিক্স করি, একটু হলুদের গুঁড়া মিক্স করি, আমরা যদি মাঝে মাঝে একটু রসুন সেখানে মিক্স করি, আমরা যদি কিছুটা এই যে চিটাগুড় যেটা মোলাসেস, এটা যদি আমরা কিছুটা মিক্স করি, বা সপ্তাহে যদি একদিন আমাদের খাদ্যটা ইস্ট মোলাসেস দিয়ে যে ফার্মেন্টেড আমরা যে খাদ্যটা করে থাকি, যদি সপ্তাহে একদিন আমরা সে খাদ্যটাকে ফার্মেন্টেশন করে আমরা পুকুরে প্রয়োগ করি, তাহলে ফার্মেন্টেশন করলে এই যে মাছের দেহের যে কোষ, এই কোষে গুড ব্যাকটেরিয়াটা বৃদ্ধি পাবে। এবং আমরা যদি হলুদ এবং রসুন, কিছুটা মোলাসেস বা চিটাগুড় বা রাব এবং কিছুটা লবণ, এটা যদি আমরা নিয়মিত মাছের খাদ্যের সাথে আমরা প্রয়োগ করি, এটা আপনি চাইলে পিলেট খাদ্যের সাথেও আপনি দিতে পারেন, এ নিয়েও আমার ভিডিও দেয়া আছে। তাহলে কিন্তু ছোটবেলা থেকেই একদম সেই শিশু বয়স থেকেই মাছের দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, তার দেহের কোষগুলো মজবুত হবে এবং তার মজবুত হাড় গঠন হবে, তার দেহে মাংস ধরবে। তাহলে আমরা এই যে মজবুত হাড় আমরা চুনের মাধ্যমে গঠন করতে পারি। দেহের কোষ মজবুতিকরণ, এখানে আমরা এই যে মাছের খাদ্যে প্রোটিন বা আমিষ এবং সপ্তাহে একদিন যে ইস্ট মোলাসেস দিয়ে ফার্মেন্টেশনের মাধ্যমে আমরা এই কোষকে মজবুত করতে পারি, এবং হলুদ রসুনের মাধ্যমে এবং মোলাসেস এর মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতাটা মাছের বৃদ্ধি করতে পারি। তাহলে ভাই আমাদের কেন মেডিসিন আমাদের প্রয়োগ করে, এই ভালো মেডিসিন যখন আপনি প্রয়োগ করবেন তখন তো শুধু খারাপ ব্যাকটেরিয়াগুলো মারা যাবে না, এর সাথে তো ভালো ব্যাকটেরিয়াগুলোও মারা যাবে। তার মানে আপনি মাছকে আরো দুর্বল করে ফেলছেন। কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমাদের মাছের দেহের গুড ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পাবে
এবং মাছের দৈহিক বৃদ্ধিটা আমরা ঠিকভাবে পাবো, আর নিরাপদ মাছ আমরা উৎপাদন করতে পারবো। 4 নম্বরে হলো পুকুরের মাটি প্রস্তুত। আমাদের যে মাটিটা পুকুরের থাকে, আপনারা অনেক সময় খেয়াল করবেন যে মাটি কাটতে কাটতে হয়তো 4 ফিট 5 ফিট বা 10 ফিট নিচে আপনি চলে গেছেন, সেখানেও কিন্তু অনেক সময় সে হয়তো 20-30 বছর আগের বা তারও বেশি সময় আগের যে অর্ধ পচা পাতা, অর্ধ পচা ডালপালা, অর্ধ পচা বিভিন্ন ধরনের বা এই যে খড় কুটো এটা সেটা, এসব কিন্তু আমরা সেখানে পেয়ে থাকি, যেটা অর্ধ পচা অবস্থায় আছে। কারণ যখন এটা মাটিতে চাপা পড়ে গেছে, ওখানে অক্সিজেন পৌঁছাতে পারছে না, তখন কিন্তু তার পচন প্রক্রিয়াটা ওখানে ঠিকভাবে সম্পন্ন হয় না এবং সেখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এবং আমরা যদি পুকুরে আমরা নিজেরা বিভিন্ন ধরনের জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক এটা আমরা ব্যবহার করি, তো এর যে ক্ষতিকর যে ধাতুগুলো আছে, কারণ একটা উপাদান দিয়ে তো একটা মেডিসিন তৈরি হয় না, এখানে অনেকগুলো বিষাক্ত ধাতু এখানে দিতে হয়, যেগুলো কখনোই নষ্ট হয় না। এখান থেকে আমাদের পুকুরের তলানিতে জমে, আমাদের পুকুরে আমরা যে বাহির থেকে পানিটা নিয়ে আসি, এখানে ফসলি জমি, মাঠ ঘাট, বিভিন্ন ধরনের রাসায়নিক, বিভিন্ন ধরনের কেমিক্যাল মাঠে বিভিন্ন শস্যে প্রয়োগ করা হয়, যার বিষাক্ত ধাতুগুলো মাটিতে পড়ে থাকে, এটা পানির সাথে আমাদের পুকুরে এটা ঢুকে যায়, এটাও তো আমাদের পুকুরের মাটিতে থাকে। তো আমরা যদি সঠিক নিয়মে পর্যাপ্ত পরিমাণে চুন ব্যবহার করে এবং অন্যান্য উপাদান পুকুর প্রস্তুতির যেটা রয়েছে, আমরা যদি পুকুরটা প্রস্তুত করি, অর্থাৎ মাটিতে যেসব জৈব অজৈব পদার্থ অর্ধ পচা অবস্থায় মাটিতে পড়ে আছে, সেটাকে যদি আমরা পচন প্রক্রিয়াটা সম্পন্ন করি, আমরা যদি মাটির দেখবেন যে অনেক সময় মাটিটা নিলে পরে একটা ঝাঁঝালো মাটিতে কিন্তু একটা গন্ধ থাকে, কিন্তু যখন আমরা সেখানে চুন প্রয়োগ করব, অর্থাৎ মাটির সেই কণাগুলোকে আমরা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করব, তখন সেখান থেকে সেই যে বিষাক্ত গ্যাসগুলো থাকবে সেটা ওখান থেকে উঠে যাবে, অর্থাৎ আমাদের মাটিটা একটা নিরাপদ একটা মাছের খাদ্যে এটা পরিণত হবে। তো এই জন্য আমাদের পুকুরের মাটিটাকে যথেষ্ট সুন্দরভাবে প্রস্তুত করতে হবে। এখন শুধু চুন লবণ বা আমরা যেভাবে মাটিটা প্রস্তুত করি, তাতে কি আমাদের এই যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, বিভিন্ন কেমিক্যাল, যে ভারী ধাতু পুকুরের তলানিতে আছে, এটা কি নষ্ট হবে? না, এটা নষ্ট হবে না। এটার কিছুটা কার্যকারিতা আমরা কমাতে পারবো এই প্রস্তুতির মাধ্যমে। এবং এটাকে ধ্বংস করার জন্য কোনো মেডিসিন কিন্তু তৈরি হয়নি, কোনো মেডিসিন নেই, কারণ মেডিসিন মানেই হলো বিষাক্ত ধাতু। তো এটাকে আপনার ধ্বংস করার জন্য বা শোষণ করার জন্য আমরা যদি পুকুরে আমরা জীবন্ত কচুরিপানা, এটাকে যদি আমরা লাইভ কচুরিপানা যদি আমরা পুকুরে স্থাপন করি, জীবন্ত কচুরিপানা, তাহলে এই বিষাক্ত ধাতু অ্যামোনিয়া এটা কিন্তু কচুরিপানা শুষে নেয়। তো আমরা সেই কচুরিপানাটা আমরা পুকুরে ব্যবহার করতে পারি এবং পুকুরের মাটিটা আমরা ঠিকভাবে প্রস্তুত করব, যাতে কোনো রকম কোনো রাসায়নিক বা কেমিক্যাল আমরা ব্যবহার করব না। তা আমার মাটি যদি ঠিক থাকে, তাহলে এই মাটিতে আপনার যদি কোনো অর্ধপচা জিনিস এখানে না থাকে, মাটিটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়, মাটির কণাগুলো ভেঙে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে এটা যদি পরিণত হয়, তাহলে আমার মাছের যে মল যেটা বা পুকুরের তলানিতে মাটিতে যেটা জমবে, আমার যে খাদ্যটা, যেটা পুরোটা মাছ তো সব খাদ্য তো ডাইজেস্ট করে না, কিছুটা সেমি ডাইজেস্ট অবস্থায় মাছের মলের সাথে বের হয় এবং পুকুরের তলানিতে যায়। এটা গিয়ে আমাদের পুকুরের মাটিটাকে আর নষ্ট করতে পারবে না, কারণ আমরা তো মাসিক পরিচর্যা, চুন লবণ তো সেখানে ব্যবহার করবই, আমরা তার পচন প্রক্রিয়াটা সেভাবে সম্পন্ন করবো, অর্থাৎ তার মাটিটা একদম পরিপূর্ণ একটা মাটি রইল। এরপরে 5 নম্বরে আমার আসে পানির গুণগত মান ঠিক রাখা। এখন এই পানির গুণগত মান ঠিক রাখতে এখানে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা এখানে ব্যবহার করে থাকি, বিভিন্ন ভিটামিন মিনারেলস এটা সেটা আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যদি শুধুমাত্র চুন লবণ মোলাসেস ছাই এটা যদি আমরা ব্যবহার করি,
আমরা পুকুর প্রস্তুতির সময় যদি কিছুটা পরিমাণে আপনার তুতে বা কপার সালফেট এটা যদি আমরা কিছুটা পরিমাণে ব্যবহার করি, তাহলে কিন্তু আমার এই যে আমার পানিটা কিন্তু পানির যে পিএইচ মান সেটা কিন্তু আমার ঠিক থাকবে। পিএইচ মানটা কখনো ওঠানামা সেখানে করবে না, পুকুরে কখনো অ্যামোনিয়া তৈরি হবে না। তাই আমরা যদি পানির এই গুণগত মানটা এভাবে মাসিক পরিচর্যার মাধ্যমে আমরা যদি ঠিক রাখতে পারি, তাহলে আমরা কিন্তু রোগমুক্ত একটা নিরাপদ মাছ চাষ করতে পারবো। কারণ আমরা কত দিনের জন্য মাছ চাষ করি? 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর। আমরা যদি কার্ভ ফ্যাটেনিং করি, সেক্ষেত্রে অনেক সময় আমরা 3 বছর মেয়াদি কার্ভ ফ্যাটেনিংটা সাধারণত করে থাকি, এর বেশি করা হয় না। একটা মাছ যখন সুস্থ স্বাভাবিকভাবে সে যখন 4 বছরে সে প্রজননক্ষম হয়, আমরা তো 4 বছর পর্যন্ত সেই মাছটাকে লালন পালনই করি না। তাহলে তার যে সেই আমি বলবো তার যে সেই যৌবনের সময়টা, সেই সময়টায় তার বৃদ্ধিতে আমরা সহায়তা না করে তার বৃদ্ধিতে আমরা আরো হ্যাম্পার ঘটাচ্ছি বিভিন্ন রকমের মেডিসিন প্রস্তুত করে। এখন অনেকের পুকুরের মাছ দেখা যায় যে সব পরিচর্যা ঠিক করার পরও মাছটা ঠিকভাবে বড় হয়, কারোটা ঠিকভাবে বড় হয় না, কারো মাছ তার সে যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক সময় ছোট থাকে। এটার জন্য আপনাকে সঠিক মাদার মাছটা সিলেকশন করতে হবে। আপনার পোনা বা রেণুটা যখন আপনি নির্বাচন করবেন আপনার চাষের জন্য, সেটা আপনাকে ওইভাবে নির্বাচন করতে হবে। কারণ এর আগে আমি একটা ভিডিওতে আপনি ভালো মানের পোনা এই জালিয়াতির সময়টায়, ভেজালের সময়টায় ভালো মাপের পোনা আপনি কিভাবে নির্বাচন করবেন এ নিয়ে আমার একটা ভিডিও চ্যানেলে দেয়া আছে, সেটা একটু আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এই জন্য আমি কিন্তু মাছের পোনার বিষয়টা এখানে আমি আলোচনায় নিয়ে আসিনি, কারণ এই পোনাটা আপনাকে এই ভেজালের মধ্যে থেকে আপনার চাষের জন্য আপনার সঠিক পোনাটা আপনাকে নির্বাচন করতে হবে। তো যদি একজন মাছ চাষি এই 5টি বিষয়ের উপরে সে নজর রাখে, সে যদি নিজের মেমোরিতে রাখে যে মজবুত হাড় গঠন, আমি এটা কিভাবে ন্যাচারাল ভাবে আমি এই হাড়টা গঠন করব মাছের, দেহের কোষগুলো আমি কিভাবে আরো মজবুত করব মাছের, রোগ প্রতিরোধ ক্ষমতা ন্যাচারালি কিভাবে আমি একটু বৃদ্ধি করব, অর্থাৎ আমি শুধু বাইরে থেকে সাপোর্টটা দেব। কারণ এই সময়টা তো এমনিতেই রোগ ব্যাধি তো হয় না, আমার তো এই জন্য কোনো কিছু করার দরকার নাই, শুধু একটু সাপোর্টটা দিব যাতে সে অ্যাক্টিভ থাকে, তার দেহের সমস্ত পার্ট গুলো যাতে অ্যাক্টিভ থাকে, সেজন্য শুধু আমি একটু সাপোর্ট দেব। আর আমি যেখানে মাছটা লালন পালন করব, সেই জায়গাটার যে মাটিটা, সেই মাটিটাকে আমি একটু শোধন করব, যাতে মাটিটা কোনো রকম কোনো অ্যামোনিয়া বা অপদ্রব্য মাটিতে সেখানে থাকতে না পারে। এই জন্য মাটিটা শোধন করব। তৃতীয়ত, আমি যে পানিটার ভিতর রাখবো, সেই পানিটাকে আমি সঠিকভাবে, এর পানির মানটা আমি সঠিক রাখবো। শুধু যদি এই 5টা বিষয় একজন চাষি মেমোরিতে রেখে মাছ চাষে সে আগায়, তাহলে কখনোই তার মাছে কোনো রোগ ব্যাধি হবে না, তার মাছের সঠিক বৃদ্ধিও সে পাবে, এবং কখনোই সে মাছ চাষে লস করবে না। কারণ মাছ চাষ হলো নর্মাল চাষের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভজনক একটা ব্যবসা হলো এই মাছ চাষ। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।